আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। এই অনুষ্ঠানের নেচার সম্পর্কে আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আমরা দিনের সবচেয়ে আলোচিত ঘটনাটি নিয়ে এইখানে আলোচনা করি। সেই আলোচনায় সেই প্রেক্ষাপটে যদি আমরা দেখতে যাই তাহলে আজকের দিনের গতকালকে থেকে আজকে পর্যন্ত পুরো সময়টায় সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ধানমন্ডি ৩২। কি ঘটছে কাল থেকে এখন পর্যন্ত ধানমন্ডি ৩২-এ এবং কি পরিস্থিতিতে কি কারণে এই ঘটনা, এর সামগ্রিক প্রেক্ষাপট এবং এর ভবিষ্যৎ যে প্রতিক্রিয়া সেটাই বা কি, এগুলি নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিনিয়র রিপোর্টার আলামিন এবং আমাদের স্টাফ রিপোর্টার ওয়াসিম সিদ্দিককে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কাল বিকেল থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত আপনারা দুজনই ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছেন এবং এই ঘটনার আদ্যোপান্ত আপনাদের জানা। কিভাবে শুরু হয়েছে, প্রেক্ষাপট কি ছিল, সর্বশেষ পরিস্থিতি কি, এবং দুটোর মাঝখানে প্রেক্ষাপট থেকে সর্বশেষ পরিস্থিতি মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে এই সম্পর্কে পুরোটাই আপনাদের খুব ভালোভাবে আপনারা ওয়াকিবহাল। আমরা যদি এই প্রসঙ্গে ওয়াসিম আপনার কাছে যদি প্রথমে যাই, শুরু থেকেই শুরু করি। ঘটনার প্রেক্ষাপট কি ছিল, কোথা থেকে শুরু হলো? কালকে দুপুর পর্যন্ত কিন্তু, কালকে সকাল পর্যন্ত বা 11টা-12টা পর্যন্ত কিন্তু পরিস্থিতি একেবারেই ঠান্ডা ছিল, শান্ত ছিল। তারপর থেকে আমরা দেখলাম সামগ্রিক পরিস্থিতিতে রাজধানীর চেহারাতে একটা পরিবর্তন এলো। এই পরিবর্তনটা কি কারণে, শুরুটা কোথায়, প্রেক্ষাপটটি যদি আপনি আমাদের বর্ণনা করতেন। ধন্যবাদ। আসলে কালকে ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি লাইভে ছাত্রলীগের আয়োজনে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল। তারা পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার রাতে সেটা লাইভ হওয়ার কথা ছিল। এই বিষয়টি ছড়িয়ে পড়ার পর সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীরা এই ঘোষণার প্রতিক্রিয়ায় তারা ধানমন্ডিতে ৩২ নম্বর সড়ক মাস্ট টু ধানমন্ডি ৩২ একটা কর্মসূচি ঘোষণা করে। এই ঘোষণায় বাড়তি রসদযোগে আমি বলবো ফ্রান্স প্রবাসী খুব জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য উনি এটাতে সমর্থন জানান। তারপরেই এটাতে সমর্থন জানান যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। তারপরে আমরা দেখতে পেলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনিও ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদের এই কর্মসূচির বিষয়ে সমর্থন জানান। তারপরে আসলে বিষয়টা ছড়িয়ে পড়ে দ্রুত এবং ওনারা ছাত্ররা সময় দিয়েছিলেন রাত 9টায় ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যে অবস্থানে আছেন সেখান থেকে মিছিল সহকারে ধানমন্ডি ৩২ অভিমুখে রওনা করবেন, যাবেন 9টায় সেখানে জমায়েত হবেন। কিন্তু মজার ঘটনা আপনাকে বলি, এর মধ্যে সারাদিনই এটা নিয়ে কোনো সেভাবে আপনি যেটা বলছিলেন সারাদিনে সেভাবে কোনো আলোচনা নাই, সবাই যে যার মতোই আছে। আমরাও নিউজ কভার করতেছি দৈনিক। আমি একটু প্রেক্ষাপট বর্ণনায় বলতেছি। আমি একটা নিউজের একটা বিষয়, এক জায়গায় একটা মিটিং ছিল আমার, আমি বের হয়ে গেছিলাম, আমি চলেও যাচ্ছিলাম প্রায়, হঠাৎ করে আমাদের ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল ভাই ফোন করলেন যে দ্রুত অফিসে আসেন। তখন 7টা কিছুটা সময়, সন্ধ্যা 7টা কিছু সময় পর আসার পরে বললেন যে আপনি দ্রুত চলে যান ধানমন্ডি ৩২। আমি একটা মোটরসাইকেল নিলাম, নিয়ে দ্রুত ওখানে যাওয়ার পরে একটা পর্যায়ে জ্যামে পড়লাম। ধানমন্ডি ৩২ যে সিগন্যালে যাওয়ার আগে ওখান থেকে আমি নেমে হেঁটে যাওয়ার পরে দেখেছি 7টা কিংবা 7:40 আনুমানিক ওই সময়টায় ওখানে চারদিক থেকে মানুষ ধানমন্ডি ৩২-এর ওখানে ঢুকতেছে। অভূতপূর্ব ঘটনা। আপনি বিভিন্ন দিক থেকে মিছিল সহকারে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন বয়সের মানুষজন, বিশেষ করে শিক্ষার্থীর সংখ্যা বেশি। একটা পর্যায়ে এটা রাত বাড়তে থাকে, 9টা পর্যন্ত সেখানে পরিপূর্ণ হয়ে যায়, লোকারণ্য, কানায় কানায় পরিপূর্ণ। ধানমন্ডি মিরপুর রোড থেকে শুরু করে ৩২ নম্বরের মাথা থেকে শুরু করে একেবারে পশ্চিম দিকে আমি পুরোটা সময় ঘুরতে থাকি, মানুষ আর মানুষ, বিভিন্ন দিক থেকে মানুষ মিছিল সহকারে এবং
শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থী পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ ছিল কালকে ওই রাতেও। এ রাতে। হ্যাঁ, আমি তারপরে ঘটনা তো আসলে আপনারা সবাই জানেন। তারপরে তো মানুষ ওখানে আসতে থাকে, আসার পরে সার্বিক পরিস্থিতি তো সবারই জানা। প্রেক্ষাপটটা আসলে এটাই প্রথমে ওখানে ওখানকার সার্বিক পরিস্থিতি কি প্রেক্ষাপটে ওখানে মানুষজন আসলো, শিক্ষার্থীরা আসলো। আচ্ছা, আমি এবার আমিন আপনার দিকে যদি একটু আসতে চাই, আপনি কাল রাতে ওখানে ছিলেন অনেকটা সময়, আবার আজকেও গিয়েছেন, তো কাল রাত থেকে কি পরিস্থিতি দেখলেন? প্রথমে আমরা কাল রাতের টুকুই শুনি, তারপরে আমরা সকালের পরিস্থিতির দিকে আসব। কেমন দেখেছেন? আচ্ছা, ধন্যবাদ তামান্না আপনাকে। গতকালকে দিনে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। সেটি হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ ধানমন্ডিতে তার যে বাড়ি ছিল, সেই বাড়িতে ছাত্র জনতা, মূলত বৈষম্য বিরোধী যে ছাত্র জনতা ছিল, তারা সেখানে সেই শাহবাগ থেকে মার্চ করে সেখানে গিয়ে, এই কর্মসূচির নাম ছিল বুলডোজার টু ধানমন্ডি, অর্থাৎ বুলডোজার সঙ্গে নিয়ে তারা গিয়েছিল। তারা আগে গিয়েছিল কিন্তু বুলডোজার পরে গিয়েছিল, পরে গিয়ে তারপরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি বিষয় আপনাকে বলি যে গত 15 বছর, গত 17 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদের বয়ান তৈরি করা হয়েছিল, তার দুইটি আদর্শ ছিল। এক হচ্ছে শেখ হাসিনা, আর এক হচ্ছে তার বাবা হচ্ছে শেখ মুজিবুর রহমান। এবং এই দুইটি আইডলের মাধ্যমে এই দুইজনকে আদর্শ মানে স্থাপন করে বাংলাদেশে খুন, গুম, তারপরে রাহাজানি, নির্বাচনে কারচুপি, দিনের ভোট রাতে করা, পাশাপাশি ভোট ডাকাতি, অজস্র দুর্নীতি, বাংলাদেশের গরিব মানুষের টাকা বিদেশে পাচার করা, তারপরে দিনের ভোট রাতে করা, ড্যামি ফ্যামি নির্বাচন করা, এইগুলোর বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে মূলত তারা একটা স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ দিয়েছে এবং বলেছে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী এবং বঙ্গবন্ধু বিরোধী। না, সরাসরি কথা ছিল রাজাকার, জঙ্গি এবং রাজাকার। এই ট্যাগ দেওয়ার মাধ্যমে যখন 24-এর পরের যখন নির্বাচন হলো, ড্যামি একটি নির্বাচন হলো, এই নির্বাচন মূলত তরুণ সমাজ এটি মেনে নিতে পারে নাই। এবং এই যে ফ্যাসিবাদের যে একটি উত্থান হলো, এই উত্থানের পরে মূলত বৈষম্য বিরোধী ছাত্র এই কোটা আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনটি শুরু হলো, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তারা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এবং পতন ঘটানোর পর এই ফ্যাসিবাদের যিনি জনক, শেখ হাসিনা, আপনি জানেন যে তিনি ভারতে পালিয়ে গেছেন। সেই ফিলিপাইনের মার্কোস, তারপরে ইরানের রাজা পাইলুবি এবং সিরিয়ার বাশার আল আসাদের মতন তিনি লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গেছেন। তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ কিছুটা মনে করেছিল যে তিনি বাংলাদেশে যে একটি গণহত্যা ঘটেছে এবং দিনে দুপুরে মানুষকে যে হত্যা করা হয়েছে, ছাদের উপর থেকে মানুষকে মারা হয়েছে, তরুণদের মারা হয়েছে, শিশু বাচ্চারা এই আন্দোলনে তারা অংশগ্রহণ করতে গিয়ে নিহত হয়েছেন, তারাও এখানে ক্ষমা পাননি। তিনি কিছুটা একটু অনুতপ্ত হবেন, অথবা তিনি বলবেন, জাতির কাছে দুঃখ প্রকাশ করবেন, অথবা তার দলের নেতাকর্মী, তার লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে তিনি পরামর্শ দিবেন যে না, একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, তোমরা জনগণের সঙ্গে একত্র হও, তোমরা জনগণের সঙ্গে, আমরা জনগণের দল, জনগণের সঙ্গে। এমন কোনো বার্তা না দিয়ে তিনি বলেছেন আমি কি করেছি। তার মানে যে তিনি এই ঘটনার সঙ্গে ইনভলভ নন, তিনি একটি দায় এড়ানোর চিন্তা করেছেন। এই কথাটি যখন তার গণমাধ্যমে, অর্থাৎ আপনি জানেন যে বাংলাদেশের টেলিভিশন এবং পত্রপত্রিকায় তার কোনো সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, এবং এটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো, এরপরে বড় একটা বিস্ফোরণ ঘটলো। সেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখলাম। এবং এরপরেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেই ধানমন্ডিতে মার্চ করেছে এবং তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। গত 15 বছরে যে অপশাসনের মাধ্যমে এই তরুণ সমাজকে বিছিয়ে দিয়েছে শেখ হাসিনা, তারই একটি মূলত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই 32 নম্বরে। আমরা এই বিষয়টিকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবেই দেখছি। এবং আজকে আপনি দেখেছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর ইউনূস একটি বিবৃতি দিয়েছেন যে আমি যে কথাটি বলছি, তিনি এই বিবৃতিতে তিনি এই কথাটি বলেছেন যে এখানে মূলত বিক্ষুব্ধ ছাত্র জনতার এখানে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তা আরেকটি কথা বলি যে শেখ হাসিনা তার এই বক্তব্যের মাধ্যমে তিনি
কয়েকটি থ্রেড দিয়েছেন। আপনি যদি তার বক্তব্যকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন তিনি বলেছেন যে যারা হামলা করেছে তাদেরকে দেখে নেওয়া হবে, আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। তার মানে তিনি বার্তা দিতে চেয়েছেন গত 17 বছরে যেভাবে জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তিনি দমিয়ে রেখেছেন, তিনি আবার আসবেন এবং তার আগের এই কর্মকাণ্ড তিনি এই পরিচালিত করবেন। কালকে একটা মানে মৌলিক একটা পার্থক্য কিন্তু আছে। আমরা যখন ছাত্রলীগের ক্যাডারদের অ্যাকশনে যেতে দেখেছি গত 16 বছরে পুরো সময়টা জুড়ে হেলমেট থাকতো, তাদের নামই ছিল হেলমেট বাহিনী। ছাত্র জনতার আন্দোলনে যারা আসে তাদের কিন্তু মুখ লুকানোর কোনো প্রয়োজন হয় না, হেলমেটের প্রয়োজন হয় না। আমি কালকে রাত 4:30টার সময় 32 নম্বরের সামনে গিয়েছিলাম অফিসের কাজ শেষ করে, একবার মনে হলো যে দেখে যাই জায়গাটা। তো তখন দেখলাম, বা সারাদিনে আপনারা যে পরিমাণ ফুটেজ পাঠিয়েছেন, ছবি পাঠিয়েছেন, আপনাদের এগুলোতেও কিন্তু দেখলাম যে কোনো জায়গাতেই কারো মাথায় হেলমেট নাই বা কারো মুখ লুকানোর কোনো ইচ্ছা নাই যে আমার চেহারা গোপন করতে হবে, আমাকে আড়ালে থেকে কাজটা করতে হবে। সবাই কিন্তু প্রকাশ্যে এসে স্লোগান দিচ্ছেন এবং তাদের মতামতে যেটা সঠিক তারা ভেবেছেন যে বাড়িটি ভেঙে দিলে তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত হবে, সেই কাজটি করেছেন। আপনার কথায় আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে আপনি বলছিলেন হাসিনার মধ্যে অনুশোচনা নেই, ক্ষমা চাওয়ার কোনো ইয়ে নেই। আমি জানি না, আপনারা বয়সে তো অনেক ছোট এখনো, সামনে অনেকটা পথ পড়ে আছে। আমরা কিন্তু একটু যারা সিনিয়র আপনাদের চেয়ে, আমরা কিন্তু হাসিনাকে ক্ষমা চাইতে দেখেছি। 96 নির্বাচনের আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিটিভিতে যে ভাষণটি দিয়েছিলেন সেখানে বলেছিলেন তার অতীত কৃতকর্ম, তার অতীত কৃতকর্ম মানে তারও 21 বছর আগে তার বাবার যে শাসনামল, শেখ মুজিবুর রহমানের শাসনামল, সেই সময়ের অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে তিনি ভোটারদের কাছে ভোটের আবেদন জানিয়েছিলেন এবং এভাবে বলেছিলেন যে একটিবার সুযোগ দিন। তো আপনি যদি ক্ষমা দেখতে চান তাহলে সম্ভবত আরেকটি নির্বাচনে আরেকবার শেখ হাসিনাকে সুযোগ দিতে হবে। আমি এবার আরেকবার আপনার কাছে, ওয়াসিম আপনার কাছে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনি আজকে সুধা সদনে গিয়েছিলেন, 32 নম্বর বাড়িটি ভাঙাই হয়েছে, পাশাপাশি শেখ হাসিনার স্বামী বিশিষ্ট বিজ্ঞানী বাংলাদেশের, তিনি আসলেই সর্বজন শ্রদ্ধেয় ওয়াজেদ মিয়ার বাড়িতে ভাঙচুর করা হয়েছে সুধা সদনে। ওই বাড়িটির পরিস্থিতি কেমন দেখলেন? সবচেয়ে আমার কাছে একটু বিস্ময়কর লেগেছে, গত 5 আগস্টের পরেও কিন্তু ওই বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু জনগণ একেবারে গুড়িয়ে দেয়নি বাড়িটি। কালকে ওই বাড়িটিতে গিয়ে ওনার বাড়িতে গিয়ে একটা ক্ষোভ প্রকাশ আমরা দেখেছি। ওই বাড়ির কি পরিস্থিতি দেখেছেন আজকে? ধন্যবাদ। এটা আজকে আমি বিকাল 4টা নাগাদ সুধা সদনে যাই, ধানমন্ডি 5 নম্বর সড়কে যে বাড়িটি, ওটা একসময় আমি আওয়ামী লীগ বিট কভার করতাম, সেই হিসেবে আমার ওটা জানাশোনা অনেক। 2005 থেকে 8 আমি আগে আওয়ামী লীগ বিট কভার করতাম। এখানে যেটা দেখেছি, ওখানে পুরো বাড়িটির মূল কাঠামো অক্ষত থাকলেও বাড়িটি আসলে ভেতরে কোনো রুম কিংবা দরজা জানালা থেকে শুরু করে যা আছে আসবাব, মূল কাঠামো ছাড়া কিছুই কিন্তু নেই। সবই গত রাত্রে মানুষ, বিক্ষুব্ধ মানুষ হামলা করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। এবং আজকে গিয়ে দেখলাম কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলছে। ওই যে পুরাতন কাঠ কিংবা বিভিন্ন আসবাবপত্র যেগুলো আছে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। ঢুকার সময় মুখেই ঢুকে একটু ডান দিকে একটা জায়গায় সেখানে আগুন জ্বলতে দেখেছি। বিভিন্ন মানুষ আসতেছে, স্কুল কলেজের ড্রেস পরে শিক্ষার্থীরা আসছে, এটা আমি লক্ষ্য করলাম যে ওরা স্কুল থেকে চলে আসছে, কলেজ থেকে চলে আসছে ড্রেস পরে, এরা মূলত দেখতে আসছে কি হয়েছে আসলে বিষয়টা কি। হ্যাঁ, এবং এই বয়সের শিক্ষার্থীদের দেখেছি অনেকে বিভিন্ন মন্তব্য করেছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ওরা অনেক বেশি সচেতন। আমরা একটু শুনি, কারণ এখনকার স্কুলের শিক্ষার্থীরাও, আমার নিজেরও 14 বছর বয়সী 2টি ছেলে মেয়ে আছে, আমি দেখেছি যে খুব সচেতন রাজনীতি নিয়ে, কি হচ্ছে দেশে, কিভাবে হচ্ছে, প্রত্যেকটা জিনিসে তাদেরও মতামত আছে এই বয়সে। তো আমরা যদি তাদের একটু মন্তব্য একটু বলি, এর মধ্যে একটা প্রেক্ষাপট, তাহলে 32-এর একটা প্রেক্ষাপট আনলে তখন আপনি বুঝতে পারবেন। আমি গত রাত থেকে ছিলাম এবং আজকেও ছিলাম সারাদিন সেখানে। খুব নাম করা স্কুলের নামটা এখন আমি বলছি না, এরা খুব ছোট মানুষ, 4-5 জন এসে স্কুল ড্রেস পরে, যে আমরা আর কয়েকজন সাংবাদিক দাঁড়ানো, সেখানে টিভি চ্যানেলও ছিলাম। পরে আমি সামনে ছিলাম, আমার কাছে বললাম তোমরা বলো, যে জিজ্ঞাসা করলাম তোমরা এখানে কেন আসছো। প্রথমে একজন বলতেছে নাম বলে যে আমি আসলে এখানে শয়তানের শেষ পরিণতি দেখতে এসেছি। তার সোজা বক্তব্য। প্রথমে জিজ্ঞাসা করলাম তুমি কেন এসেছো,
যে আমি শয়তানের শেষ পরিণতি দেখতে এসেছি ধানমন্ডি 32-এ। আমি অবাক হলাম যে রাতে স্পষ্ট হবে এই বিষয়গুলো বললো। আসলে ইনফ্যাক্ট আমরাও কখনো এভাবে আমাদের চিন্তা করলে আমাদের বয়সে এভাবে আমরা ভাবতাম না, কারণ বলতাম না। আমরা সবকিছুতে ফিল্টার করি, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা সেলফ এডিটের যে বিষয়টা সেটা নিয়ে আমরা খুব অভ্যস্ত। এটা বলা যাবে, ওটা বলা যাবে না, ওইখানে আমাদের ব্যারিয়ার দিতে হবে, ওইটা বললে অমুকে অসন্তুষ্ট হবে, বা ওইটা বললে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে। ওদের তো সেই ভীতিটা নেই। বিশেষ করে আগস্টের পর থেকে তো তারা, আমি বলবো, অনেকখানি উন্মুক্ত। যে স্বাধীনতার চর্চা আমরা আমাদের স্বভাবগত কারণে, পরিস্থিতির কারণে, হয়তোবা বয়সেরও কারণে করতে পারি না, অভ্যস্ততাই চলে গেছে, সেটা নিয়ে ওদের মধ্যে কিন্তু কোনো দ্বিধা নেই। না, এটা ওরা জানে, ওরা বলতে পারবে, ওদের সেই স্বাধীনতা আছে। এটা শুধু শুধু দেখলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওদের ড্রেস দেখে কথা বললাম, তারা বললো আসলে অনেক নেতিবাচক কথা, যেগুলো অনেক কিছু আমরা আসলে ওপেন বলাও একটু, কিন্তু আজকে আমি এই একটা জিনিস পর্যবেক্ষণ করলাম, ছাত্ররা এই বয়সে স্কুল কলেজের ছাত্ররা যে শব্দগুলি ইউজ করে, কিংবা সাবেক প্রধানমন্ত্রী সম্বন্ধে যে ভাষা ব্যবহার করে, কিংবা ওনার বাবার সম্বন্ধে যে ভাষাগুলো ব্যবহার করে, অনেক ভাষা আসলে লেখা যাচ্ছে না পত্রপত্রিকায়, কিংবা আমি গত 2 দিনে তাদের সাথে কথা বলে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এসেছে তাদের সাথে কথা বলে যা বুঝেছি আর কি, এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা চরম বহিঃপ্রকাশ। এবং এটা ছোট থেকে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ যুবক যা আছেন সবার মধ্যে এই ক্ষোভটা আছে, নাহলে এইভাবে এটা বহিঃপ্রকাশ হতো না। আরেকটা জিনিস দেখেছি যে এটা একটু বিষয়টা একটু কেমন যেন মনে হয় আমার কাছে, যে কিছু মানুষ ওখান থেকে যে যা পারতেছে নিয়ে যাচ্ছে, ভাসমান কিছু মানুষ থাকে ঢাকা শহরে, যে যার আমি কালকে ভাঙাড়ির গাড়িও দেখেছি নিয়ে যাচ্ছেন, ভ্যান। অথচ এই বাড়িটায় কয়েক মাস আগেও সেটা ছিল একটা অনেকটা ভিভিআইপি VVIP ভবন area। ছিল। হ্যাঁ, আজ সেখানে কোনো একজন গার্ডও নেই, কেউই নেই, সেখানে মানুষজন আসছে, পরিত্যক্ত একটা অবস্থা, এটা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেটা বলা যায়। আসলে প্রথম থেকে, গতকাল থেকে আজকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কি ঘটনা ঘটেছে মানুষ মোটামুটি জানে। মানুষের প্রতিক্রিয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি 32-এ গত রাত থেকে মানে আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত একটা দীর্ঘ সময় পার করেছেন। মানুষের মধ্যে যেটা আপনি বলছেন যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই 2 দিনের মধ্যে, মানুষের আর কি প্রতিক্রিয়া দেখেছেন? মানে আপনি তো সাংবাদিকতা করেন, দীর্ঘদিন ধরে করছেন, পেশার সাথে আছেন, এক ধরনের সহনশীলতা আপনার মধ্যে আছে। এই পরিস্থিতির মধ্যে থেকেও এই 2 দিনের ঘটনায় এমন কি কিছু আছে যেটা মনে হয়েছে যে আলাদা করে নজরে আসার মতো, নজরে পড়ার মতো মানুষের প্রতিক্রিয়া? কয়েকটা জিনিস, যে এই ছেলেটা যেটা বললাম, একটা শব্দ, একটা বাক্য, আরেকটা জিনিস, ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তাকে বললাম, সে বলে দিল যে ফেরাউনের মৃত্যুস্থান দেখতে এসেছি আমি। এক বাক্যে শব্দ। আমি বললাম তুমি কেন এসেছো এখানে? প্রথম জিজ্ঞেস করলাম কোথায় পড়ে, অমুক জায়গায়, কোন সাবজেক্ট, কোন ইয়ারে, কেন এসেছো এখানে? ফেরাউনের মৃত্যুস্থান দেখতে এসেছি। স্পষ্ট বক্তব্য এদের, এই জিনিসগুলো আমার কাছে। এবং একজন গৃহিণী দেখলাম, ওনার বাড়ি কিন্তু ঢাকায় না, উনি দূর থেকে এসছেন, ছোট বাচ্চা, ওর বয়স 4 কি 4.5 বছর হবে। তো বললাম আপনি ওর বুঝাইতেছে এই বিষয়গুলো এখানে। বললাম কেন ওকে এইভাবে নিয়ে আসলেন, এত মানুষ, এত ধুলাবালি, এত ভিড় এর মধ্যেই? বললো যে ওরা আসলে ইতিহাসের সাক্ষী করে রাখতে চাই, কবে আমরা কীভাবে কোথায় কে থাকি, এই ইতিহাস সাক্ষী হয়ে থাকলো যে এটা একটা, তার ভাষায় এটা একটা অভিশপ্ত জায়গা, অভিশপ্ত বাড়ি, আমার সন্তানদেরকে এটা জানিয়ে দিতে চাই। ছোট বাচ্চা, 4.5 বছর, সর্বোচ্চ 4 থেকে, স্কুলে এখনো ভর্তি হয়নি, আমাকে বললো এখনো ভর্তি করায় নাই, তাহলে স্বাভাবিকভাবে বয়স হয় নাই। কিন্তু যাতে স্মৃতিতে থাকে বিষয়টা, কি ঘটেছে বাংলাদেশে, এই যে জিনিসগুলো মানুষের মধ্যে আসলে এই প্রতিক্রিয়া মানুষকে নাড়া দিয়েছে। এটা আলামিন বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী উনি এখনো বিষয়গুলো উপলব্ধি করছেন না, ওনার বক্তব্যে প্রমাণ হয় মানুষ যে আসলে বিষয়গুলো কিভাবে মানুষকে নাড়া দিয়েছে। গত 16 বছরের অনেক কাজ, বিশেষ করে সর্বশেষ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিষয়, এই বিষয়গুলো আসলে এই 2 দিনে আমার কাছে থেকে দেখে অনেক কিছু মনে হয়েছে, যেটা আসলে সবার জন্য এটা একটা এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা আসলে খুব আগের তো সময় না, এমন না বিষয়টি যে 5 আগস্টকে স্মৃতিচারণ করতে হবে। 5 আগস্ট একদম বাস্তব ঘটনা, এখন পর্যন্ত দগদগে যে ইয়েটা মানুষের থেকে যায় ভেতরের,
5 আগস্টে যেভাবে দেখেছিলাম দুপুরের পর থেকে রাস্তায় মানুষের ঢল, কাল আপনারা যেভাবে ফুটেজ পাঠাচ্ছিলেন এবং আমরা তো প্রচুর লাইভও করেছি কাল থেকে, এই লাইভগুলিতে যে চিত্র আমরা দেখেছি 32 নম্বরে, আমি রাত 4:30টার সময় গিয়েও যা দেখেছি, একেবারে ওই 5 আগস্টে জনতার যে ঢল রাস্তায় ছিল, স্বতঃস্ফূর্ত উল্লসিত মানুষ, আমি কালকে 32-এর মানুষের মধ্যেও ওই একই জিনিস দেখেছি, স্বতঃস্ফূর্ত এবং উল্লসিত। তারা ক্ষোভ প্রকাশ করতে এসেছেন, কিন্তু তারা বেদনা নিয়ে আসেন নাই, উল্লসিত, আনন্দিত। আমার এই জিনিসটাই খুব বিস্ময়কর লেগেছে। আমি আপনার কাছে যদি একটু আসি, সারা দেশেই কিন্তু বিক্ষোভ চলছে, আমরা বিভিন্ন পকেট থেকে শুনেছি যে বিক্ষোভ হচ্ছে কুমিল্লা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, সারা দেশ থেকে আমরা মুরাল ভাঙচুরের খবর পাচ্ছি। শেখ মুজিবের যে স্কাল্পচার গুলো ছিল সেগুলো ভাঙচুরের খবর পাচ্ছি, শেখ পরিবারের নানান জায়গায় যে বাড়িগুলো ছিল সেগুলোতে হামলার খবর পাচ্ছি। এইটার সার্বিকভাবে সর্বশেষ পরিস্থিতিটা আপনি যদি বলতেন, 32-এর এখনকার পরিস্থিতি এবং সার্বিকভাবে। ধন্যবাদ তামান্না। আপনাকে একটি বিষয় আমি এখানে অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে আপনার মনে আছে নিশ্চিত 2011 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, সেটি রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের, ওনার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তিনি বীর উত্তম। পাশাপাশি জিয়াউর রহমান বাংলাদেশের শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে তিনি স্বাধীন করেছেন। একটি বিষয় এখানে অ্যাড করা যায়, যদি বাংলাদেশ, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওই সময় যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে তার কি বিচার হতো? মার্শাল কোর্ট হতো, ভোটে তাকে ব্রাশ ফায়ার করে সেনাবাহিনীতে ছিলেন, হত্যা। তাহলে এখানে বোঝা যায় যে কত বড় ডেডিকেটেড হলে, কত বড় ডেডিকেটেড পার্সন হলে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে এই ঘোষণাটি দিয়েছেন। তার স্ত্রী আমরা জানি বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির আন্দোলনে ছিলেন 90-এর দশক থেকে এখনো অবধি পর্যন্ত তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, যথাযথ গত 3বারের নির্বাচনে তো আমরা দেখেছি যথাযথ নির্বাচন, এবং দুইবারের তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন। তিনি অসংখ্য দেশে এবং বিদেশে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ এবং বিশ্বের যদি রাজনৈতিক নেতাদের যদি একটি তালিকা করেন, অন্যতম নেত্রী আসবেন এই বেগম খালেদা জিয়া। তার তো অধিকার ছিল যে যেখানে তার বাসা সেখানে তার থাকার। আপনার সঙ্গে আমি একটা তথ্য যুক্ত করতে চাই, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। খালেদা জিয়া এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়টি নির্বাচনে দাঁড়িয়েছেন, কোনো নির্বাচনে একটিবারের জন্য পরাজিত হননি। আপনি জানেন দলীয় প্রধানরা যে 5টি আসনে আমাদের দেশে সর্বোচ্চ নির্বাচন করা সম্ভব, 5টি করে আসনেই দাঁড়াতেন। শেখ হাসিনাও দাঁড়াতেন, খালেদা জিয়াও দাঁড়াতেন, এবং শেখ হাসিনার এরকম ঘটনা কিন্তু একাধিকবার যে তিনি 2টি বা 3টি আসনে পরাজিত হয়েছেন, এমনকি তার নিজের যে শ্বশুরবাড়ির আসন, রংপুরের যে আসন, সেটিতেও তিনি পরাজিত হয়েছেন। খালেদা জিয়ার একটা নির্বাচনেও কিন্তু সেই ইতিহাস নেই, পরাজয়ের স্বাদ তিনি পাননি। সেখানে দেখেন, তাহলে তিনি তার বাড়িতে থাকার তো অধিকার তার ছিল। তিনি স্বামী সূত্রে, এবং তিনি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এই শেখ হাসিনা যিনি ভারতে পালিয়ে গেছেন, তার ক্ষোভের বহিঃপ্রকাশে রাষ্ট্রীয় ঘোষণার মাধ্যমে অবৈধভাবে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। এবং আপনি যদি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি দেখেন, তাহলে সেই দিনের ভিডিও, সেই খালেদা জিয়ার কান্না এবং তার আঁচলের কান্না, আঁচল দিয়ে তিনি যে চোখ মুছছেন, এটি একটি অনলাইন পোর্টালে আমি এই নিউজটি দেখলাম। অনেকগুলো পোর্টাল, 2-3টি পোর্টালের মধ্যে একটি পোর্টাল এটি করেছে, এবং ফেসবুকে সেই দিনের ভিডিওগুলো আসছে। তো ওই দিন তাকে কেন উচ্ছেদ করা হয়েছিল, একটা লাইন আপনাকে অ্যাড করা, মানে আপনাকে সংযুক্ত করতে চাই, যে ওই সময় বিরোধী দলের নেত্রী ছিল শেখ হাসিনা, এবং আপনি জানেন যে সেনাবাহিনীর কোনো অঞ্চলে বা সেনাবাহিনীর কোনো টেরিটরিতে ঢুকতে হলে আপনাকে সেখানকার অনুমতি নিতে হবে। তিনি কি করেছেন, তিনি গাড়ি নিয়ে, তিনি নিজের মেজাজে, নিজের গরম দেখিয়ে গাড়ি নিয়ে সরাসরি সিএমএইচে চলে গেছিলেন। তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি একজন বিরোধী দলের নেত্রী, আপনি যে এখানে ঢুকলেন। কত সালের কথা বলছেন? এটা হচ্ছে 2004 সালের ঘটনার কথা বলছি, যখন জোট সরকার ক্ষমতায় ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল। তো তাকে বলা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, আইএসপিআর এর একজন লেফটেন্যান্ট কর্নেল তার সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে আপনি এখানে আসছেন, আপনি যে এখানে আসবেন, তাহলে আমাদেরকে আপনি যদি বলতেন, তাহলে আমরা আপনাকে প্রোটোকল নিয়ে এখানে
মানে নিয়ে আসতাম, আপনি যে এভাবে আসলেন এটা তো ঠিক হলো না। ওই সময় তিনি বলেছিলেন, সংবাদ মাধ্যম ওই সময় সাক্ষী, দৈনিক ইনকিলাব এবং হচ্ছে দৈনিক সংবাদে সেটি প্রকাশিত হয়েছিল, তার উক্তি দিয়ে যে আমি ক্যান্টনমেন্টে আমি কাউকে রাখবো না, আমি দেখে নিব। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 2011 সালে। কাজে কাজে আজকে যে এই ক্ষোভের যে বহিঃপ্রকাশটি ঘটলো, আমি ইতিহাসের ধারাবাহিকতা বলছি না, আমি বলছি এমন ঘটনা অতীত আমরা দেখেছি। কিন্তু আপনাকে একটি কথা বলি যে আজকে যে এই আজকে যে বাড়িটি ভাঙা হলো, এখানে অসীমের সঙ্গে আমি অ্যাড করতে চাই, এখানে একজন মা এই 32 নম্বরে তিনি এসেছিলেন। এই মায়ের নাম হচ্ছে রহিমা বেগম, তার একজন ছেলেকে নিয়ে এসেছিলেন। তিনি এই বাড়ি যখন ভাঙা হচ্ছিল তিনি আহাজারি করছিলেন আর বলছিলেন যে আমার এক ছেলেকে 19শে জুলাই বনশ্রীতে হত্যা করা হয়েছে, এই এই হত্যার কেন বিচার হলো না? অথচ আহ, তিনি তিনি অবশ্য একটু স্মার্ট টাইপের এবং তিনি মোবাইল দেখিয়ে বলেছেন যে আজকে শেখ হাসিনা কিভাবে বক্তব্য দেয় যে তার নেতাকর্মীকে মাঠে নামার জন্য, আমি এটি মানতে পারছি না। তার এই শুধু তিনি না, অসংখ্য আমি নারী এবং হচ্ছে তার নারীকে দেখেছি, তার সন্তানকে নিয়ে সেখানে হাজির হয়েছেন এবং এখানে শত শত মানুষ গেছেন, এখানে কেউ কাউকে ডাকেনি। শুধু উৎসুক জনতা নয়, এখানে অসংখ্য লোক। এমনকি আপনি জানেন যে আমি আমি যতটুকু জানি, আপনি জানেন যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলোর যারা ছাত্রছাত্রী থাকে তারা তো রাজনীতি সম্বন্ধে অতটা পাগ্য ছিল না আগে, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখলাম যে এখানে প্রায় আমি 100 জন ইংরেজি মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের দেখেছি এবং তারা বক্তব্য দিয়েছেন যে তার একজন বক্তব্য দিল, একজনের নাম হাফিজ নামে একজন ছেলে, উনি হচ্ছে এ লেভেলে পড়ে সম্ভবত। তাকে বললাম যে আপনি কোথায় পড়েন? বলছি ইংরেজি মিডিয়ামে। তো আমি একটু থমকে গেলাম যে কি বলে। তো আমি বলছি কোথায় পড়েন? বলছি ধানমন্ডির অমুক স্কুলে আমি ইংরেজি মিডিয়ামে পড়ি, এ লেভেলে ছাত্র। ওনাকে বললাম যে আপনি কেন এখানে এসেছেন? তিনি বলেছেন যে যে আমাদের 24-এর রক্তস্নাত যে একটা বিপ্লবের ঘটনা ঘটলো, এই বিপ্লবের আমাদের কাজ কিছু বাকি থেকে গেছে। বাকি কি কি তিনি বাকিগুলো তিনি 4-5টা আমাকে পয়েন্ট বলেছেন। 1 নাম্বার পয়েন্ট যেমন বলেছেন যে আমাদের প্রথমেই উচিত ছিল যে বাংলাদেশে একটা বিপ্লবী সরকার করা, আমরা এটি করতে ব্যর্থ হয়েছি। খুব স্মার্টলি তিনি বলেছেন। মানে সরকারের ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের খেদ আছে। 2 নম্বর হচ্ছে তিনি 2 নম্বর যে দাবিটি করেছেন, বাংলাদেশে যে ট্রাইব্যুনাল করা হলো, এই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া কেন এত লেন্দি হলো, মানে কেন হচ্ছে মানে থেমে থেমে হচ্ছে? এই বিচার প্রক্রিয়া তো ধারাবাহিকতা দরকার। এবং হচ্ছে যাদের ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 103 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আপনি হয়তো জানেন, সেখানে মাত্র 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকিগুলো পুলিশ কিন্তু তাদের হদিশ পাচ্ছে না। এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকে ট্রাইব্যুনালের যিনি সম্মানিত বিচারপতি আছেন তিনিও এই ছাত্র জনতার বিপ্লবকে তিনি ধারণ করেন। তিনি প্রসিকিউটরদের বলছেন, তিনি প্রসিকিউশনকে বলছেন এবং পুলিশ সেখানে উপস্থিত রয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে কেন আপনারা করছেন না, কেন এসব খুনিদের ধরা হচ্ছে না, তারা কোনো জবাব দিতে পারছেন না। এইসব বিষয়গুলো সম্পূর্ণ মিডিয়ায় আসছে এবং পত্রপত্রিকায় লেখা হচ্ছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখছেন। তিনি এইসব ছাত্র এবং তরুণরা তারা বলছে, তখন তিনি যিনি আমাকে বলছেন, তিনি বলছেন যে এই যে ট্রাইব্যুনালের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা মানতে পারছি না, এই বিচারটা জরুরি হওয়া দরকার। পাশাপাশি তিনি বলেছেন যে আইন করে ফ্যাসিবাদের রাজনীতি, শুধু আওয়ামী লীগের কথা বলেনি এই তরুণ, আমাকে বলেছি যে আইন করে ফ্যাসিবাদের যে রাজনীতি এটি নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে নাড়তে পারে। আর 4 নাম্বার তিনি বলেছেন যে আজকে অসংখ্য আহত, জুলাই এবং আগস্টের যারা আহত হয়েছেন তারা এখনো রাস্তায়, তারা কেন আজকে আপনি জানেন যে শাহবাগে আজকে একটি অবরোধের ঘটনা ঘটেছে এবং যারা হচ্ছে ভিকটিম তাদের পরিবারের সদস্যরা বলছেন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের চিকিৎসা সেবা দেন, আমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেন। তিনি এই তরুণ এই কথাটি বলেছেন যে কেন আজকে জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রায় 6 মাস পূর্ণ হতে গেল, কেন আজকের এই আহত তরুণরা এবং হচ্ছে এই বিপ্লবের যারা ভিকটিম তারা কেন বলবেন যে আমাদের সহযোগী, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। এই সব বিষয় নিয়ে এখনো এই তরুণদের মধ্যে একটা হচ্ছে তাদের মনে একটি ক্ষোভ রয়েছে এবং এই ক্ষোভের শেখ হাসিনা এই বক্তব্য দেওয়ার পরে এই ভারত থেকে পালিয়ে যাওয়া এই নেত্রী শেখ হাসিনা, তার বক্তব্যের পরেই মূলত এই ক্ষোভটা আরও বড়ভাবে বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণের ফলে আজকে এই ধানমন্ডির আজকে এই ঘটনা ঘটেছে। শুধু এই ছাত্র না, এখানে অসংখ্য ছাত্র
শত শত ছাত্র আমি সব দেখছি তারা ধরনের আসছেন। মানুষই ছিলেন, শুধু ছাত্র ছিলেন তা না, ডাকটা হয়তো ছাত্রদের। হুম। আপনার একটা অংশে আমি একটু কারেকশন দিতে চাই, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের যে শিক্ষার্থীদের আপনি দেখেছেন, বললেন যে প্রচুর ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছিল। আমরা যেখানে ভুল করি সেটা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের সময় আমাদের একটা ধারণা ছিল যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা মধ্যবিত্ত Private। পরিবার থেকে আসে, তারা রাজনীতি নিয়ে খুব অ্যাক্টিভ। কিন্তু 18ই জুলাই যদি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা না নামতো, আমি ছেলে মেয়ে দুটাই বললাম, কারণ ব্যাপক হারে সেদিন তারা যেভাবে কাজ করেছে, তার আগের দিনই হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিশ্ববিদ্যালয়গুলোর হল থেকে ছাত্রছাত্রীদেরকে বের হয়ে যেতে বাধ্য করা হয়। 18 তারিখে যদি তারা না নামতো তাহলে বোধহয় ঘটনাটা আরেকটু অন্যরকম হতো। যেটা ঘটেছে চূড়ান্ত ফলাফল এটাই আসতো, আমাদের আরেকটু দীর্ঘায়িত হতো, আরো কিছু ছেলে মেয়ে বোধহয় আমাদের মারা যেত। আমি একটু ওয়াসিম আপনার কাছে আরেকবার ফিরতে চাই, সেটা হচ্ছে আপনি 32 থেকে অফিসে ফিরেছেন সন্ধ্যায়, একদম ফেরার আগে কি দৃশ্য দেখে এসেছেন 32-এ? মানুষের উপস্থিতি, ভাঙচুর, তাদের একটু প্রতিক্রিয়া যদি সম্ভব হয় সংক্ষেপে। আসলে ধন্যবাদ। আসলে দিনভরই মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছিলেন ধ্বংসাবশেষ দেখার জন্য। যেহেতু ভাঙা হয়ে গেছে, আজ বৃহস্পতিবার 11টার মধ্যেই ওদের এখানে ভাঙার যে যন্ত্র ওগুলো চলে যায়, 11টার পরে চলে যায়। তারপরে মানুষ সারাদিনই, গত রাত থেকে আসতেছিল, আজকেও সারাদিনই ছিল, দিনভর কেউ আসছেন, অনেকে এখানে এসে লাইভ দিচ্ছেন, অনেকে ভিডিও কলে কাউকে দেখাচ্ছেন, তার পরিচিত জনকে, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন, আর বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, ছবি তুলছেন, স্মৃতি হিসেবে রাখছেন। অনেকে দেখছি, এমনও দেখেছি এক টুকরো ইট নিয়ে রেখে দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম কয়েকজনকে, আপনি ইট নিচ্ছেন কেন? যেটা একটা তাদের ভাষায় যে এটা একটা ফ্যাসিবাদের একটা স্মৃতি আমি রেখে দিলাম, সুভেনির হিসেবে সংরক্ষণ করছেন। শব্দটা কি ফ্যাসিবাদের? এবং তারা অনেকেই বলেছেন যে ফ্যাসিবাদের আতুর ঘর, এটা জন্মস্থান, তীর্থস্থান, ফ্যাসিবাদের কেবলা, এই যে শব্দগুলো বাচ্চারা, স্কুল কলেজের বাচ্চারা এই শব্দগুলো ব্যবহার করে। এইটা এই 2 দিনে আমার কাছে অনেক সিগনিফিকেন্ট মনে হয়েছে। বাংলাদেশের এই বয়সী বাচ্চারা এখন এত রাজনৈতিক সচেতন এবং তারা স্কুল ড্রেস পরে, বিশেষ করে আমি কথা যাদেরকে দেখেছি বেশিরভাগ হলো শিক্ষার্থী, সব বয়সের সব শ্রেণী পেশার মানুষই আছেন। ইভেন সরকারি কর্মকর্তা পেয়েছি, উনি নাম বলেন নাই, কিন্তু পরিচয় সব দিয়ে নাম প্রকাশ না করার জন্য উনি এসেছেন। উনি বললেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছিলেন যে ওনার আসলে যাওয়াই লাগতো, হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু উনি যা করেছেন তার ভাষায় যে উনি যাওয়াই লাগতো আসলে। এবং অনেকে একটা বিষয়, অনেকে দাবি করছিলেন এটা, যে এইটাকে নিজে স্বতঃস্ফূর্ত, অনেকে বলছিলেন যে এটা একটা জানি না এখানে বলা পাবলিক টয়লেট হিসেবে বানানোর জন্য। অনেকে এটা, আমি বহু মানুষের সাথে কথা বলেছি এই 2 দিনে। গত রাতে আপনাকে একটা এই প্রসঙ্গে বলি, গত রাতে যখন ভাঙার যন্ত্রটা আসার আগে সেনাবাহিনীর একদল সদস্য ওখানে যান, আমি তখন উপস্থিত একেবারে গেটের সামনে। তারা আসে, তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি, তারা আসলে ব্যস্ত তখন, তাদের যিনি ছিলেন অফিসার, তারা এসে চেষ্টা করলেন মানুষকে, এদেরকে হুইসেল দিয়ে, বাসি হুইসেল দিয়ে তারপরে একটু চলে যাওয়ার জন্য। হঠাৎ করে ওখানে মানুষ উত্তেজিত হয়ে গেছে তাৎক্ষণিকভাবে, এবং নানা ধরনের স্লোগান, যেগুলো আসলে স্লোগান একটু শুনি, স্লোগান বলেন। এটা সেনাবাহিনী, বাংলাদেশে আমাদের সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এখন একটা পর্যায়ে ওনারা ওখান থেকে আসলে চলে যাওয়া ছাড়া, এত বেশি মানুষ রাতে আমি দেখেছি। আর আরেকটা বিষয়, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য লাইভে প্রচার হওয়ার পর আরো বেশি মানুষ আসতে শুরু করে। আমি রাত 2:30 পর্যন্ত ছিলাম ওখানে, পরবর্তী অফিসের সিদ্ধান্তে আমি বাসায় যাই, কিন্তু ওনার বক্তব্যের পর আরো বেশি রাতে বিভিন্ন দিক থেকে মানুষ আসতে থাকে। অর্থাৎ বোঝা যায় ওনার বক্তব্যটা মানুষের মধ্যে, এই লাইভে এই বিষয়টা, ওনার কথাগুলো মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, এবং মানুষ ভুলে যায় নাই। না, মানুষ তো ভুলে যাওয়ার আসলে সময়ও হয় নাই। মানে আগস্ট থেকে এটা মাত্র ফেব্রুয়ারি, এবং কালকেই 6 মাস পূর্ণ হয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার, ফলে ভোলার সুযোগও নাই, সময়টাও হয় নাই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানেই যে ক্ষোভ আসলে নানা দিক থেকেই ছিল। গত 6 মাসে মানুষের মধ্যে প্রত্যাশা এবং বাস্তবতার
ফারাকটা এত বেশি হয়ে গেছে, মানুষের মধ্যে ক্ষোভ জমছিল। এই সরকারের সাফল্য নেই বিষয়টি তা না, অনেক ক্ষেত্রেই সরকার সফল, কিন্তু মানুষ ঠিক যা দেখতে চাচ্ছিল সরকারের কাছ থেকে সেই জিনিসটা মানুষ পায়নি। আর আপনি যেটা বলছিলেন যে তার ভাষণের পর থেকে মানুষের মধ্যে এক ধরনের মানে আরো বেশি মানুষের ঢল নামতে শুরু করে, মূল ভাঙাটা শুরু হয়েছে কিন্তু ওনার ভাষণের সময় থেকেই, উনি কথা বলতে শুরু করার সময় থেকেই। এরপর তো তারপরে তো আমরা সারা রাত দেখলামই কি পরিস্থিতি হলো। ওয়াসিম এবং আলামিন, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ নিউজের পিক আওয়ারে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করি জনগণের সাফল্য, জনগণের আগ্রহ, জনগণের উচ্ছ্বাস এবং ক্ষোভ, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আবারও বসবো। ধন্যবাদ তামান্না আপনাকে। আর বলতে চাই যে জুলাই এবং আগস্টে যে গণহত্যার ঘটনা ঘটেছে, এই রক্তস্নাত এই কষ্টকর বিপ্লবকে আমাদের সবাই যেন ধারণ করে আমরা যেন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, এই প্রত্যাশায় আমরা রাখলাম। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই। আসলে জুলাই আগস্টের ঘটনায় প্রায় 2000 মানুষ মারা গেছেন, বিষয়টিকে এভাবেই ভুলে যাওয়া ঠিক না। এবং আমাদের সম্ভবত বিশ্বের ইতিহাসে এরকম নজিরও খুব একটা আমরা দেখি না যে একজন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী পদত্যাগ করার মাত্র 6 মাসের মধ্যেই, আসলে 6 মাসও না, তার আগে থেকে পদত্যাগের 2-4 দিন পার হওয়ার পর থেকেই উনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। প্রতিটা বক্তব্যই উস্কানিমূলক এবং কোনোটাই বাংলাদেশের জন্য সম্মানজনকও না, শান্তিপূর্ণ থাকার রাস্তাতেও তিনি ছিলেন না। আজকে আমরা অবশ্য দেখেছি ইতিমধ্যেই ঢাকা থেকে দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে, শেখ হাসিনা সেখানে বসে যা করছেন সেই ব্যাপারে। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আসলে এই আলোচনা শেষ হওয়ার না, এই আলোচনা যদি আমরা আরো প্রসারিত করি, আরো অনেক তথ্য বের হয়ে আসবে, অনেক ঘটনা চলে আসবে, কিন্তু আসলে অসীম সময়ের জন্য তো বসা সম্ভব না। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আপনারা সবাই অবশ্যই আমার দেশের সঙ্গে থাকুন। অসংখ্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।